আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা এই ভিডিওতে মাধ্যমিক 2026 সালের জন্য ভৌতবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা দেখব তোমাদের যে 8.1 অধ্যায়টি রয়েছে অর্থাৎ পর্যায় সারণী অধ্যায়টি, এই অধ্যায়টি থেকে সাজেশন নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায় থেকে তোমাদের জন্য আমি 14খানা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দিচ্ছি। টেস্ট পরীক্ষা এবং ফাইনালে এর মধ্যে থেকেই 100% তোমরা কমন পেয়ে যাবে। তো 1 নম্বর প্রশ্ন, গ্রুপ 1 এর ক্ষার ধাতুগুলির সঙ্গে হাইড্রোজেনের দুটি সাদৃশ্য এবং দুটি বৈসাদৃশ্য উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেন, গ্রুপ 17 এর হ্যালোজেন মৌলগুলির সঙ্গে হাইড্রোজেনের দুটি সাদৃশ্য এবং দুটি বৈসাদৃশ্য উল্লেখ করো। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেন, মৌলসমূহের ধর্মের পর্যায়বৃত্ততা বলতে কি বোঝো? মৌলসমূহের এমন দুটি ধর্মের উল্লেখ করো যেগুলো পর্যায়গত ধর্ম নয়। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 4 নম্বর, পর্যায় সারণী তৈরিতে মেন্ডেলিফের ভূমিকা আলোচনা করো। এভাবেও কোয়েশ্চেনটা দিতে পারে, কিংবা কোয়েশ্চেনটা এভাবেও দিতে পারে যে মেন্ডেলিফের পর্যায় সারণীর 3টি ত্রুটি উল্লেখ করো। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেন, তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো? নিম্নলিখিত মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার নিম্নক্রম অনুসারে সাজাও। তো এরকম কয়েকটা মৌল দিয়ে দিবে, এবার তোমাদেরকে এই মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার নিম্নক্রম কিংবা তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে দিতে পারে, সেই অনুযায়ী সাজাতে হবে। 6 নম্বর কোয়েশ্চেন, আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভব বলতে কি বোঝো? নিম্নলিখিত মৌলগুলিকে আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তো এরকম কয়েকটা মৌল দিয়ে দিবে, এবার তোমাদেরকে আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। 7 নম্বর কোয়েশ্চেন, জারণ ও বিজারণ বলতে কি বোঝো? কোনো নির্দিষ্ট পর্যায়ে ও শ্রেণীতে জারণ বিজারণ ক্ষমতার কিরূপ পরিবর্তন ঘটে? তো এই যে কোয়েশ্চেনটা, কোনো নির্দিষ্ট শ্রেণী ও পর্যায়ে কিরকম জারণ বিজারণ ক্ষমতার পরিবর্তন ঘটে, এগুলো কিন্তু এখানেও দিতে পারে যে কোনো নির্দিষ্ট শ্রেণী ও পর্যায়ে তড়িৎ ঋণাত্মকতার কিরকম পরিবর্তন ঘটে, কিংবা কোনো নির্দিষ্ট শ্রেণীতে ও পর্যায়ে আয়নাইজেশন শক্তির কিরূপ পরিবর্তন ঘটে, কিংবা এরকম কিছু মৌল দিয়ে তোমাদেরকে বলতে পারে যে জারণ ক্ষমতার নিম্নক্রম অনুসারে কিংবা বিজারণ ক্ষমতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তো সেক্ষেত্রে তোমরা জিনিসগুলো একই ধরনের পাবে। এবার 8 নম্বর কোশ্চেন, পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বোঝো? পর্যায় সারণীর কোনো নির্দিষ্ট পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, কিন্তু কোনো নির্দিষ্ট শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় কেন? এটা তোমাদেরকে ব্যাখ্যা সহ আলোচনা করতে হতে পারে। এই যে 9 নম্বর কোশ্চেনে দেওয়া আছে, 9 নম্বর কোশ্চেনটা একেবারেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় পেয়ে যাবে। এই 9 নম্বর কোশ্চেন থেকে প্রত্যেক বছর কিন্তু তোমাদের জন্য 2 নম্বর এখান থেকে আসে। একটা দেখবে তোমরা যে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের একটা বাম দিকের সঙ্গে ডান দিক বা এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে আসে, সেখানে কিন্তু এখান থেকে প্রত্যেক বছর 2 নম্বর করে আসে। তো সেখানে তো আসতেই পারে 2 নম্বর, এবং তার সঙ্গেও কিন্তু আরও এখান থেকে অন্য ধরনেরও কোয়েশ্চেন কিন্তু আসতে দেখা যায়। তো সেই কোয়েশ্চেনগুলো দেখি, যে পর্যায় সারণীতে নিম্নলিখিত মৌলগুলির অবস্থান লিখো। তো এই যে ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, হ্যালোজেন মৌল, নিষ্ক্রিয় গ্যাস বা নবেল গ্যাস বা অভিজাত মৌলগুলো, সন্ধিগত মৌল, ইউরেনিয়ামোত্তর মৌল, মুদ্রা ধাতু, এগুলো পর্যায় সারণীতে কোথায় অবস্থান করছে সেই অবস্থানগুলো চাইতে পারে। এবার তার সঙ্গে প্রশ্ন হতে পারে যে এরূপ নামকরণের কারণ কি, যে আমরা ক্ষার ধাতু কেন বলছি, হ্যালোজেন মৌল কেন বলছি, মুদ্রা ধাতু কেন বলছি, নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বা অভিজাত মৌল কেন বলছি, এরকম করে কোয়েশ্চেনগুলো দিতে পারে। আর মৌলগুলির কয়েকটি উদাহরণ দাও। এই যে উদাহরণগুলো থেকেই কিন্তু এই 2 নম্বরের কোয়েশ্চেনটা আসে। অর্থাৎ আমি যে বললাম যে বাম দিক এবং ডান দিক, অর্থাৎ উদাহরণগুলো অবশ্যই মনে রাখতে হবে। সঙ্গে বলা হলো এই যে বিভিন্ন মৌলগুলো রয়েছে, বিভিন্ন ধরনের মৌলগুলো কোথায় অবস্থান করছে এবং এদের এইরূপ নামকরণের কারণটা কি, সেটা তোমাদেরকে অবশ্যই রেডি করে রাখতে হবে। আর এখান থেকে আসার সম্ভাবনা 100%। এবার 10 নম্বর কোয়েশ্চেন, ডবেরাইনারের ত্রয়ী সূত্রটি লিখো, কিংবা নিউল্যান্ডসের অষ্টক সূত্রটি লিখো, লোথার মায়ারের পর্যায় সূত্রটি লিখো, মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লিখো। তো তোমরা এগুলো একটু পারলে রেডি করে রাখবে। এবার 11 নম্বর কোয়েশ্চেন, মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কি? পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কি? এটাও কিন্তু আসতে পারে। এবার 12 নম্বর কোয়েশ্চেন, যে দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 16 এর 3টি মৌল হলো ও, এস এবং এসই। পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে ও তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে এবং আয়নাইজেশন শক্তির নিম্নক্রমে সাজাও। তো এই যে ও, এস এবং এসই এদের যে দেওয়া আছে, অর্থাৎ এরা প্রত্যেকটা কিন্তু 16 নং শ্রেণীর মৌল। এবার এদেরকে পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রম অনুসারে সাজিয়ে দেখাতে হবে, একবার তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে, এবং একবার আয়নাইজেশন শক্তির নিম্নক্রম অনুসারে সাজাতে হবে। তো এই যে এই ধরনের কোয়েশ্চেনগুলো উপরেও কিন্তু আমি দিয়েছি। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমাদের কিন্তু 1 নম্বর হলেও কিন্তু আসবে। কোনো বছর যে 3 নম্বরে যে তোমাদের কোয়েশ্চেনটা হয়, সেই 3 নম্বরের কোয়েশ্চেনে এরকম 3টেই কিন্তু সাজাতে দিয়ে দেয়। যে কখনো বলতে পারে যে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার নিম্নক্রম বা আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রম, যে কোনোভাবে এই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে দিতে পারে।
এবার 13 নম্বর কোয়েশ্চেন, এ বি ও সি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে n-2, n এবং n+1। বি মৌলটি নিষ্ক্রিয় গ্যাস। এ ও সি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? এদের মধ্যে কার বিজারণ ক্ষমতা বেশি? এবং তার সঙ্গে বলে দিয়েছে এ ও সি যুক্ত হয়ে কোন যৌগ গঠন করেছে, গঠন করবে তার সংকেত লিখো। তো এরকম কোশ্চেনও তোমাদেরকে দিতে পারে। কিংবা লাস্ট কোয়েশ্চেন, যে নিম্নলিখিত মৌলগুলির পর্যায় সারণীতে অবস্থান উল্লেখ করো। তো এই যে Al13, অর্থাৎ আমরা জানি হচ্ছে অ্যালুমিনিয়ামের যে পরমাণু ক্রমাঙ্ক, সেই পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 13। এই 13 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটা পর্যায় সারণীর কোথায় অবস্থান করবে? এবার ক্যালসিয়ামের হচ্ছে 20, ফ্লুরিনের হচ্ছে 9, কার্বনের হচ্ছে 6। এরকম পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলো পর্যায় সারণীর কোথায় অবস্থান করবে, অর্থাৎ কোন শ্রেণীতে এবং কোন পর্যায়ে অবস্থান করবে, সেগুলো তোমাদেরকে উল্লেখ করতে দিতে পারে। তো এগুলো তোমরা অবশ্যই রেডি করে রাখবে। আমি আশা করি যে এই 14টা কোয়েশ্চেন তোমরা যদি রেডি করে রাখতে পারো, তাহলে পর্যায় সারণী থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যে কোনো কোয়েশ্চেন দিক তোমরা কিন্তু আটকাবে না। তো তোমরা যদি চাও যে এই যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর সংক্রান্ত ভিডিও নিয়ে আসলে ভালো হতো, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, তাহলে আমি কিন্তু তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো। আমাদের আজকের এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আলম স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।